কেমিস্ট্রি পার্ট 2 চ্যাপ্টার 9 হাইড্রোজেন এনসিইআরটি বাংলা পিডিএফ সেটাও পড়ানো হবে এখন। তো শুরু করা যাক। মহাবিশ্বে হাইড্রোজেনের প্রাচুর্য সর্বাধিক এবং ভূপৃষ্ঠের মধ্যে উপস্থিতির নিরিখে তৃতীয় স্থান দখল করে আছে এবং এটিকে ভবিষ্যতে শক্তির বড় উৎসরূপে মনে করা হচ্ছে। তাহলে সারা মহাবিশ্বের মধ্যে ইউনিভার্সের মধ্যে সবচেয়ে বেশি পরিমাণে থাকে কি হাইড্রোজেন। আর পৃথিবীর মধ্যে তৃতীয় স্থানে আছে হাইড্রোজেন, মহাবিশ্বে 1 আর ভূপৃষ্ঠে তৃতীয় স্থান। আর শক্তির একটা বড় উৎসরূপে মনে করা হয় এই হাইড্রোজেনকে। নিউক্লিয়ার ফিশন প্রক্রিয়ার মাধ্যমে শক্তি উৎপন্ন করতে পারে, তাই ভবিষ্যতে এটি একটি শক্তির বৃহৎ উৎসরূপে মনে করা হয়। আমাদের চারপাশে প্রকৃতিতে যত মৌল আছে তাদের মধ্যে হাইড্রোজেনের পারমাণবিক গঠন সরলতম, সবচেয়ে সরলতম গঠন হচ্ছে হাইড্রোজেনের। পারমাণবিক অবস্থা এটি কেবলমাত্র একটি প্রোটন এবং একটি ইলেকট্রন নিয়ে গঠিত। H11 আমরা জানি, একটি প্রোটন আর একটি ইলেকট্রন। মৌল অবস্থায় এটি দ্বিপরমাণু অনুরূপে থাকে বলে একে ডাইহাইড্রোজেনও বলে। H2 রূপে থাকে দ্বিপরমাণু, তার জন্য একে ডাইহাইড্রোজেনও বলা হয়, যেহেতু দুটো হাইড্রোজেন পরমাণু একত্র হয়ে একটা হাইড্রোজেন অণু গঠন করে। অন্য যে কোনো মৌল অপেক্ষা এটি অধিক সংখ্যক যৌগ গঠন করে। অন্যান্য অনেক মৌলের সঙ্গে এটা বিক্রিয়া করে যৌগ গঠন করতে পারে। তোমরা জানো কি হাইড্রোজেনকে শক্তির উৎস হিসাবে ব্যবহার করে সারা বিশ্বের শক্তির চাহিদার বেশিরভাগ অংশই পূরণ করা সম্ভব। যে হাইড্রোজেনকে যদি আমরা শক্তির উৎস হিসেবে ব্যবহার করি তো বিশ্বের যে শক্তির চাহিদা সেটা পূরণ করা সম্ভব, এবং সে নিয়ে ভাবা হচ্ছে ভবিষ্যতে হাইড্রোজেনকে শক্তির উৎস হিসাবে ব্যবহার করা যেতেও পারে। প্রকৃতপক্ষে শিল্পে হাইড্রোজেনের গুরুত্বপূর্ণ চাহিদার দিকটি এই অধ্যায়ে জানতে পারবে। তো প্রথমে আসছে কি পর্যায় সারণীতে হাইড্রোজেনের অবস্থান, পজিশন অফ হাইড্রোজেন ইন দ্য পিরিয়ডিক টেবল। হাইড্রোজেন পর্যায় সারণীর প্রথম মৌল, তবে অতীতে পর্যায় সারণীতে এর অবস্থান আলোচনার বিষয়বস্তু ছিল। এখন তোমরা জানো যে পর্যায় সারণীতে মৌলগুলোকে ইলেকট্রনীয় বিন্যাস অনুসারে সাজানো হয়েছে। পর্যায় সারণীর প্রথম মৌল হচ্ছে হাইড্রোজেন। প্রথমে যদিও এটি কোথায় বসবে, এর মধ্যে ধাতুর বৈশিষ্ট্য আছে, অধাতুর বৈশিষ্ট্য আছে, তার জন্য এর নির্দিষ্ট অবস্থান বোঝানো যেত না, তার হচ্ছে বসেছিল, কিন্তু এখন এটা হাইড্রোজেন প্রথম মৌল এবং ইলেকট্রনীয় বিন্যাসের উপর ভিত্তি করে এগুলোকে সাজানো হয়েছে। হাইড্রোজেনের ইলেকট্রন বিন্যাস 1s1। একদিকে এই ইলেকট্রন বিন্যাসটি পর্যায় সারণীর প্রথম শ্রেণীতে অবস্থানকারী ক্ষার ধাতুগুলোর সর্ববহিস্থ কক্ষপথের ইলেকট্রন বিন্যাস NS1 এর মতো, অপরদিকে হ্যালোজেন মৌলগুলোর পর্যায় সারণীর 17তম শ্রেণীভুক্ত ইলেকট্রন বিন্যাস NH2NP5 যেমন নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাস থেকে একটি ইলেকট্রন কম হয়, তেমনি হাইড্রোজেনের নিকটবর্তী নিষ্ক্রিয় গ্যাস হিলিয়াম থেকে একটি ইলেকট্রন কম হয়। তাহলে হাইড্রোজেন ইলেকট্রন বিন্যাসটি 1s1, যেটা সমস্ত যে ক্ষার ধাতু থাকে তাদের ক্ষেত্রে সর্ববহিস্থ কক্ষে একটি ইলেকট্রন থাকে, হাইড্রোজেনের একটি ইলেকট্রন আছে তার মতো। আবার আরেকটা কি, যে যারা হ্যালোজেন মৌল হয় 17তম গ্রুপে যে সমস্ত মৌল থাকে তাদের ক্ষেত্রে কি হয় যে এদের সর্ববহিস্থ কক্ষে যে নিষ্ক্রিয় গ্যাসের থেকে একটি ইলেকট্রন কম থাকে, যেমন NH2NP5। NP6 হলে নিষ্ক্রিয় গ্যাসের মৌলের মতো হয়ে যেত, তো একটি ইলেকট্রন কম হয়ে NP5 হয়েছে। ঠিক একই রকমভাবে হাইড্রোজেনের পরবর্তী মৌল কি আছে, হিলিয়াম একটি নিষ্ক্রিয়, এর ইলেকট্রন বিন্যাস কি 1s2, 2 থেকে একবার দিলে কত হয়, একটা থাকে, তাহলে NS1। তাহলে এটাও কি নিষ্ক্রিয় গ্যাস থেকে একটা ইলেকট্রন কম, এরকম একটা গঠন দেখাচ্ছে। তাহলে এটা অধাতুর মৌল, এটা অধাতুর মধ্যে হ্যালোজেন মৌলগুলোর মতো ইলেকট্রন বিন্যাস দেখাচ্ছে, আবার ক্ষারীয় ধাতুগুলোর মতো ইলেকট্রন বিন্যাস দেখাচ্ছে। হাইড্রোজেন সেজন্য ক্ষার ধাতুর নয় একটি ইলেকট্রন বর্জন করে এক একক ধনাত্মক আয়নে পরিণত হয়, তেমনি হ্যালোজেনের মতো একটি ইলেকট্রন গ্রহণ করে একক ঋণাত্মক আয়ন গঠন করে। হাইড্রোজেন একটা ইলেকট্রন বর্জন করে দিয়ে H+ হতে পারে, বা আরেকটা ইলেকট্রন গ্রহণ করে হ্যালোজেনদের মতো H- গঠন করতে পারে। হ্যালোজেন বলতে কি ক্লোরিন, ব্রোমিন, ফ্লোরিন, আয়োডিন, এগুলো হচ্ছে কি হ্যালোজেন। ক্ষার ধাতুর ন্যায় হাইড্রোজেন অক্সাইড, হ্যালাইড এবং সালফাইড গঠন করে। ক্ষার ধাতু যেমন কি অক্সাইড গঠন করে, হ্যালাইড গঠন করে, সালফাইড গঠন করে, তেমন হাইড্রোজেনও অক্সাইড, হ্যালাইড, সালফাইড গঠন করতে পারে। হাইড্রোজেন আয়নীভবন এনথালপির মান অনেক বেশি, তাই সাধারণ অবস্থায় ক্ষার ধাতুর মতো ধাতব ধর্মগুলো প্রদর্শন করে না। আয়নীভবন এনথালপি বলতে যে একটি ইলেকট্রন আছে তাকে বের করে একটা একক ধনাত্মক আয়নে পরিণত করার জন্য যে শক্তি লাগে সেই শক্তির পরিমাণটা অনেক বেশি।
তাই ক্ষার ধাতুর মতো ধাতব ধর্মগুলো প্রদর্শন করে না, তার জন্য হাইড্রোজেন ক্ষার ধাতুর মতো ধাতব ধর্মগুলো প্রদর্শন করে না। প্রকৃতপক্ষে আয়নায়ন বিভব আয়নাইজেশন এনথালপি এর সাপেক্ষে হ্যালোজেনের সাথে হাইড্রোজেনের সাদৃশ্য রয়েছে। আয়নাইজেশন এনথালপির সাপেক্ষে হ্যালোজেনের সাথে সাদৃশ্য রয়েছে। লিথিয়ামের ডেল্টা হ্যালোজেনের সাথে সাদৃশ্য রয়েছে, মানে হ্যালোজেনের আয়নাইজেশন এনথালপি যেমন হয় তার সঙ্গে এর সাদৃশ্য রয়েছে, কিন্তু ধাতুর সঙ্গে সাদৃশ্য নেই, কারণ এর আয়নাইজেশন এনথালপি মান অনেক বেশি। যেমন এখানে লিথিয়াম একটা ধাতু, এর ডেল্টা এইচ কত বা আয়নাইজেশন এনথালপি কত, 520 কেজি জুল মোল ইনভার্স। ফ্লোরিনের কত, 1680 কেজি জুল মোল ইনভার্স, যেখানে হাইড্রোজেনের হচ্ছে 1312 কেজি জুল মোল ইনভার্স। তাহলে 1312 যেটা আছে সেটা কার কাছাকাছি আছে, ফ্লোরিনের কাছাকাছি না হাইড্রোজেন এই লিথিয়ামের? অবশ্যই ফ্লোরিনের কাছাকাছি হচ্ছে। আর ফ্লোরিন কি, হ্যালোজেন মৌল, তাহলে হ্যালোজেন মৌলের মতো এর আয়নায়ন বিভব। হ্যালোজেনের মতো হাইড্রোজেন পরমাণু কণ গঠন করে এবং অন্যান্য মৌলের সাথে যুক্ত হয়ে হাইড্রাইড গঠন করে। এটা আমরা আগে দেখেছি যে দুটো হাইড্রোজেন পরমাণু যুক্ত হয়ে একটি হাইড্রোজেন অণু গঠন করে, পরমাণুক H2, এবং অন্য মৌলের সঙ্গে যুক্ত হয়ে হাইড্রাইড গঠন করে এবং বহু সংখ্যক সমযোজী যৌগ গঠন করে। তাছাড়া সমযোজী যৌগ, আয়নীয় যৌগ, সমযোজী যে যৌগ আছে, অসমযোজী যৌগ, সেই সমযোজী যৌগ গঠন করে। তবে হাইড্রোজেনের সক্রিয়তা হ্যালোজেন থেকে অনেক কম, কিন্তু হাইড্রোজেন কম সক্রিয়। হ্যালোজেন যতটা রিয়াক্টিভ, হাইড্রোজেন ততটা রিয়াক্টিভ না, ওদের থেকে একটু কম সক্রিয়। হ্যালোজেন ও ক্ষারের সাথে হাইড্রোজেন একটি নির্দিষ্ট সীমা পর্যন্ত সাদৃশ্য দেখায়, পাশাপাশি অনেক বৈসাদৃশ্য বর্তমান। তাহলে হ্যালোজেন আর ক্ষারের সাথে দুজনের সাথেই সাদৃশ্য বৈসাদৃশ্য দুটোই আছে। যে ধাতুর মতো কি, ক্ষারীয় ধাতুর মতো সে দ্বিপরমাণুক, সে ক্যাটায়ন গঠন করে, সে হাইড্রাইড, হ্যালাইড, সালফাইড গঠন করে। আবার হ্যালোজেন মৌলগুলির মতো তার আয়নাইজেশন এনথালপি, হ্যালোজেন মৌলগুলির মতো সে দ্বিপরমাণুক না, ক্ষারীয় ধাতুর মতো দ্বিপরমাণু না, হ্যালোজেন মৌলগুলির মতো সে দ্বিপরমাণুক ইত্যাদি সাদৃশ্য বৈসাদৃশ্য উভয় আছে। তাহলে এখন প্রশ্নের সৃষ্টি হয়, পর্যায় সারণীতে এটিকে কোথায় স্থান দেওয়া যায়? হাইড্রোজেন থেকে একটি ইলেকট্রন বর্জিত হলে 1.5 × 10⁻³ পিকোমিটার আকার বিশিষ্ট নিউক্লিয়াস H+ গঠিত হয়। যে একটি ইলেকট্রন, যে ক্যাটায়নটা তৈরি হবে হাইড্রোজেন ক্যাটায়ন H+, তার আকারটা দেওয়া আছে যে 1.5 × 10⁻³ পিকোমিটার। এটি সাধারণ পারমাণবিক এবং আয়নিক আকার 50 থেকে 200 পিকোমিটার থেকে অনেক কম আকার বিশিষ্ট হয়। এটা সাধারণ পারমাণবিক কত হয়, 50 থেকে 200 পিকোমিটার, আর এটা কত আছে 1.5 × 10⁻³ পিকোমিটার, অনেক ছোটো। তাহলে এই কারণে H+ মুক্ত অবস্থায় থাকে না, সর্বদা অন্যান্য পরমাণু বা অণুর সাথে যুক্ত অবস্থায় থাকে। এটা মুক্ত অবস্থায় থাকতে পারে না, সর্বদা যুক্ত অবস্থায় থাকে। কারণ কি, এর যে ক্যাটায়ন তার আকার অত্যন্ত ক্ষুদ্র, সেটা স্থায়ী নয়, তার জন্য সে সর্বদাই অন্য কারোর সাথে যুক্ত অবস্থায় থাকে। সেজন্য হাইড্রোজেন আচরণগতভাবে অন্যান্য এবং পর্যায় সারণীতে পৃথকভাবে রাখা হয়েছে, এবং তার জন্য যেহেতু এর সঙ্গে ধাতুরও মিল আছে, অধাতুরও মিল আছে, ক্ষার ধাতু, হ্যালোজেন মৌল প্রত্যেকের মিল আছে, আবার এটি স্বাধীনভাবে থাকতে পারে না, তার জন্য কি আলাদা একটা স্থান দেওয়া হয়েছে পর্যায় সারণীর মধ্যে, একটা আলাদা পুরো ঘর করে তাকে রাখা হয়েছে। এটি ধাতুর মধ্যেও রাখা হয় না, আবার হ্যালোজেন মৌলগুলোর মধ্যেও রাখা হয় না, একটা আলাদা ঘরের মধ্যে রাখা হয় একে। এবার ডাইহাইড্রোজেন H2, প্রকৃতিতে হাইড্রোজেনের অবস্থান, অকারেন্স, মানে কোথায় কীরকমভাবে পাওয়া যায় সেটা। বিশ্বব্রহ্মাণ্ডে হাইড্রোজেনের প্রাচুর্য সর্বাধিক, বিশ্বব্রহ্মাণ্ডের মোট ভরের 70%, এবং এটি সৌরমণ্ডলের মুখ্য মৌল। যে পুরো গ্যালাক্সি দেখছি, যে ইউনিভার্স দেখছি, সেই ইউনিভার্সে সবচেয়ে বেশি থাকে হাইড্রোজেন, 70%। আর যে সৌরজগৎ বলতে সূর্য আর তার চারপাশে যে গ্রহগুলি আছে, সেই সৌরজগতের মধ্যে মুখ্য উপাদান হচ্ছে হাইড্রোজেন। দৈত্যাকৃতি গ্রহ বৃহস্পতি এবং শনি মুখ্যতঃ হাইড্রোজেন দ্বারা গঠিত। তো তাছাড়া সবচেয়ে বড় যে গ্রহ বৃহস্পতি, শনি, এগুলো হাইড্রোজেন নিয়ে গঠিত। তবে হালকা প্রকৃতির জন্য পৃথিবীর বায়ুমণ্ডলে হাইড্রোজেন খুব কম পরিমাণে, ভর হিসাবে 0.15% থাকে। কিন্তু পৃথিবীর বায়ুমণ্ডলে হাইড্রোজেন খুব কম, যেহেতু এটা হালকা মৌল, তার জন্য ঠিক থাকতে পারে না বায়ুমণ্ডলে, সে উপরে উঠে যায়, যেমন পৃথিবীর বাইরে চলে যায়, তাই খুবই কম, 0.15%, 1%ও না। ভূত্বকে এবং মহাসাগরে হাইড্রোজেনের যৌগগুলিতে হাইড্রোজেনের সংযুক্তি 15.4%। তাছাড়া ভূত্বক এবং মহাসাগর হচ্ছে 15.4%।
জল ব্যতীত এটি যৌগরূপে উদ্ভিদ ও প্রাণীজ কোষে, শর্করাতে, প্রোটিনে, হাইড্রাইড এবং হাইড্রোকার্বনে এবং অন্যান্য যৌগেও থাকে। জলে তো থাকেই, ওটা তো জানি। তাছাড়া কোথায় কোথায় থাকে? উদ্ভিজ আর প্রাণীজের কোষে, কোষের মধ্যে থাকে। শর্করাতেও থাকে, প্রোটিনেও থাকে, হাইড্রাইড এবং হাইড্রোকার্বনেও থাকে এবং অন্যান্য যৌগেও হাইড্রোজেন থাকে। যে হাইড্রোকার্বন, সেখানে একটা বিশাল উৎস হাইড্রোজেন থাকে সেখানে। তাহলে হাইড্রোজেন কোথায় কী রকমভাবে থাকে দেখা গেলো যে পুরো বিশ্বব্রহ্মাণ্ডে সবচেয়ে বেশি থাকে, সৌরমণ্ডলেও থাকে, বায়ুমণ্ডলে খুব কম থাকে 0.15%, আর ভূত্বকে থাকে কিছুটা 15.4%, আর তাছাড়া বিভিন্ন রকম যৌগে, হাইড্রোকার্বনে, প্রাণজ কোষে, শর্করাতে ইত্যাদিতে থাকে। হাইড্রোজেনের সমস্থানিক আইসোটোপস অফ হাইড্রোজেন। হাইড্রোজেনের 3টি সমস্থানিক বা আইসোটোপ আছে। প্রোটিয়াম, যেটা H1, ডিউটেরিয়াম H12 বা ডি, এবং ট্রিটিয়াম H13 বা টি। তুমি কি ধারণা করতে পারো কিভাবে সমস্থানিকগুলো একে অপরের থেকে পৃথক? পৃথক কিভাবে আছে? যে প্রত্যেকের দেখো প্রোটন সংখ্যা একই আছে, একটা করেই আছে, কিন্তু ভর সংখ্যা আলাদা। প্রোটিয়ামের ভর সংখ্যা 1, ডিউটেরিয়ামের 2, ট্রিটিয়ামের 3। তাহলে কি এদের আলাদা কি? সেটা হচ্ছে নিউট্রন সংখ্যা আলাদা এবং তার জন্য ভর সংখ্যা আলাদা, কিন্তু প্রোটন সংখ্যা 1। এই সমস্থানিকগুলো নিউট্রন সংখ্যার পার্থক্যের জন্যই একে অপর থেকে পৃথক। নিউট্রন সংখ্যা আলাদা। সাধারণ হাইড্রোজেন অর্থাৎ প্রোটিয়ামের কোনো নিউট্রন নেই, দেখা যাচ্ছে একটা প্রোটন একটা ইলেকট্রন। ডিউটেরিয়াম, যেটি ভারে হাইড্রোজেন নামে পরিচিত, এবং ট্রিটিয়ামের নিউক্লিয়াসে যথাক্রমে 1টি ও 2টি নিউট্রন আছে। ভর সংখ্যা থেকে প্রোটন সংখ্যা বাদ দিলে নিউট্রন, তাহলে ডিউটেরিয়ামের 1টা নিউট্রন, ট্রিটিয়ামের 2টো নিউট্রন আছে। 1934 সালে আমেরিকান বিজ্ঞানী হেরাল্ড সি ইউরিন 2 ভর সংখ্যা বিশিষ্ট হাইড্রোজেন সমস্থানিকটিকে ভৌত পদ্ধতির সাহায্যে পৃথক করার জন্য নোবেল পুরস্কারে ভূষিত হন। এই যে ডিউটেরিয়াম আছে, সেই ডিউটেরিয়ামকে হ্যারল্ড সি ইউরে তিনি কী করেছিলেন? পৃথক করেছিলেন, এবং তার জন্য তিনি নোবেল পুরস্কার পেয়েছিলেন। ভৌত পদ্ধতির দ্বারা তিনি পৃথক করেছিলেন, কারণ এটার পরিমাণটা অত্যন্ত কম, পৃথক করা অত্যন্ত কষ্টদায়ক। হাইড্রোজেনের মুখ্য সমস্থানিক হলো প্রোটিয়াম। সবচেয়ে যেটা বেশি পরিমাণে থাকে সেটা হলো প্রোটিয়াম। স্থলজ হাইড্রোজেনে 0.0156% ডিউটেরিয়াম এবং মুখ্যত H2 রূপে থাকে। যে স্থলভূমিতে যে হাইড্রোজেন আছে সেখানে ডিউটেরিয়াম খুবই কম থাকে, 0.015%, এবং সেটা কী হিসাবে থাকে? HD রূপে থাকে। যদি প্রোটিয়ামের পরমাণু সংখ্যা 10^18 হয়, তবে ট্রিটিয়ামের পরমাণু সংখ্যা 1টি আনুপাতিক হারে। এবং এখানে আরেকটা কি, ট্রিটিয়ামটা কতটা নগণ্য সেটা বোঝানোর জন্য একটা আনুপাতিক হার দেওয়া হয়েছে, যে প্রোটিয়াম যদি 10^18 থাকে, তাহলে ট্রিটিয়াম আছে 1টা, মানে এতটাই কম। এবার হাইড্রোজেনের ভৌত ও পারমাণবিক ধর্ম। তো ধর্ম এখানে দেওয়া আছে আপেক্ষিক প্রাচুর্য। তো হাইড্রোজেন, যেটা প্রোটিয়াম যেটাকে বলা হচ্ছে, সেটা আছে 99.985%, ডিউটেরিয়াম 0.0156%, ট্রিটিয়াম 10⁻15%। আপেক্ষিক পারমাণবিক ভর গ্রাম পার মোল ইনভার্স, যেটা হাইড্রোজেন হচ্ছে 1.008, ডিউটেরিয়াম একটু ভারী 2.014, ট্রিটিয়াম 3.016। গলনাঙ্ক কেলভিনে 13.96 কেলভিন প্রোটিয়ামের, ডিউটেরিয়ামের হচ্ছে 18.73 কেলভিন, আর ট্রিটিয়াম 20.62 কেলভিন। তাহলে কি গলনাঙ্ক বৃদ্ধি পাচ্ছে। স্ফুটনাঙ্ক কেলভিনে কি, যে প্রোটিয়ামের 20.39 কেলভিন, ডিউটেরিয়াম 23.67 কেলভিন, ট্রিটিয়াম 25 কেলভিন। তাহলে স্ফুটনাঙ্ক বৃদ্ধি পাচ্ছে। ঘনত্ব গ্রাম লিটার ইনভার্স, প্রোটিয়ামের হচ্ছে 0.09, ডিউটেরিয়াম 0.18, ট্রিটিয়াম 0.27। ঘনত্ব বৃদ্ধি পাচ্ছে। গলনের তাপ কেজি জুল মোল ইনভার্সে, হাইড্রোজেনে বা প্রোটিয়ামে 0.117, ডিউটেরিয়াম 0.197, ট্রিটিয়াম কিছু দেওয়া নেই। বাষ্পীভবনের তাপ হাইড্রোজেন 0.904, ডিউটেরিয়াম 1.226, ট্রিটিয়ামের কিছু দেওয়া নেই। আর বন্ধন বিভাজন এনথ্যালপি বা কেজি জুল মোল ইনভার্সে 298.2 কেলভিন উষ্ণতায়, হাইড্রোজেন 435.88, ডিউটেরিয়াম 443.35। আন্তঃনিউক্লিয়ার দূরত্ব পিকোমিটারে 74.14 পিকোমিটার আর 74.14 পিকোমিটার। তাহলে দূরত্বটা একই, আন্তঃনিউক্লিয়ার দূরত্ব যেটা আছে সেটা সেম। হাইড্রোজেন এনথ্যালপি কেজি জুল মোল ইনভার্সে, যে হাইড্রোজেন থেকে একটা ইলেকট্রনকে ত্যাগ করে H+ ক্যাটায়ন তৈরি করতে কতটা তাপ লাগবে, সেটা হচ্ছে হাইড্রোজেনের 1312, আগে দেখলাম যে সেটা হ্যালোজেন মৌলের পাশাপাশি হয়।
ইলেকট্রন গ্রহণ এনথালপি -73 কেজি জুল। তাহলে কি যে একটা ইলেকট্রন যদি গ্রহণ করে H মাইনাস তৈরি করতে চাই, তাহলে সেক্ষেত্রে কী হবে যে 73 কেলভিন কেজি জুল তাপ প্রতি মোলের ক্ষেত্রে নির্গত হবে। সমযোজী ব্যাসার্ধ 37 পিকোমিটার, আয়নীয় ব্যাসার্ধ 208 পিকোমিটার। তাহলে এখানে হাইড্রোজেনের ভৌত ও পারমাণবিক ধর্ম দেওয়া আছে। তো নেক্সট যে পার্টটা সেটা হলো হাইড্রোজেন সমস্থানিকগুলোর মধ্যে কেবলমাত্র ট্রিটিয়ামই তেজস্ক্রিয় এবং কম শক্তি সম্পূর্ণ বিটা কণা নির্গত করে। তাহলে ট্রিটিয়াম কি একটা তেজস্ক্রিয় বা রেডিও অ্যাক্টিভ মৌল, এর হাফ লাইফ দেওয়া আছে 12.33 বছর এবং এটা বিটা কণা নির্গত করে। গামা সবচেয়ে শক্তিশালী, তারপরে শক্তিশালী হচ্ছে বিটা, সে বিটা কণা নির্গত করে। যেহেতু সমস্থানিকগুলোর ইলেকট্রনীয় বিন্যাস একই রকমের, সেজন্য তাদের রাসায়নিক ধর্ম প্রায় একই ধরনের। রাসায়নিক ধর্ম কি ইলেকট্রন বিন্যাসের উপর নির্ভর করে, আর এদের কি আইসোটোপগুলো ইলেকট্রন বিন্যাস প্রায় একই রকমের। যেহেতু সবার বাইরে একটা করে ইলেকট্রন, নিউট্রন আলাদা, সেটা নিউক্লিয়াসের ব্যাপার আলাদা, কিন্তু ইলেকট্রন তো বাইরে দিকে একটাই, তার জন্য এদের রাসায়নিক ধর্ম এক। মুখ্যত তাদের বন্ধন বিভাজন তাপের মান বিভিন্ন হওয়ার জন্য তাদের বিক্রিয়ার গতি বিভিন্ন হয়, কিন্তু তাদের যে বন্ধন বিভাজন তাপ, এই যে এখানে ছকে দেওয়া ছিল বন্ধন বিভাজন তাপ, হাইড্রোজেনের ক্ষেত্রে 435.88 আর ডিউটেরিয়ামের ক্ষেত্রে 443.35, সেই বন্ধন বিভাজন তাপ আলাদা হওয়ার জন্য এদের যে বিক্রিয়ার গতিটা সেটা একটু আলাদা হয়। তবে তাদের ভরের পার্থক্যের জন্য এই সমস্থানিকগুলোর মধ্যে ভৌত ধর্মের পার্থক্য বিদ্যমান, কিন্তু ভর আলাদা, একজনের 1, একজনের 2, একজন 3। তো ভর আলাদা হওয়ার জন্য ভৌত ধর্ম আলাদা, ইলেকট্রন বিন্যাস একই হওয়ার জন্য রাসায়নিক ধর্ম একই, আর বন্ধন বিভাজন তাপ আলাদা হওয়ার জন্য বিক্রিয়ার গতি আলাদা। তো প্রথমেই দেওয়া আছে প্রিপারেশন অফ হাইড্রোজেন, হাইড্রোজেন প্রস্তুতি, কীভাবে হাইড্রোজেন তৈরি করা হয়। ধাতু এবং ধাতব হাইড্রাইড থেকে ডাইহাইড্রোজেন তৈরির অনেকগুলি পদ্ধতি আছে। তো এখানে কিছু পদ্ধতি দেওয়া আছে, যে প্রথমে দেওয়া আছে কি রসায়নাগারে ডাইহাইড্রোজেন প্রস্তুতি, ল্যাবরেটরি প্রিপারেশন, যে রসায়নাগারে কীভাবে তৈরি করা যায়। তো প্রথমে দেওয়া আছে কি লৌহ হাইড্রোক্লোরিক অ্যাসিডের সঙ্গে জিঙ্ক দানার বিক্রিয়ায় এটি সাধারণত তৈরি হয়। যে HCl যেটা আছে সেখান থেকে H+ নিয়েছে আর জিঙ্ক ধাতুর সঙ্গে বিক্রিয়া করছে, HCl থেকে H+ আর Cl- বাদ H+টা নিয়েছে আর জিঙ্কের সঙ্গে বিক্রিয়া করছে, Zn+2 আর হাইড্রোজেন তৈরি হচ্ছে, যেটা আমাদের দরকার। আর্দ্র ক্ষারের সঙ্গে জিঙ্কের বিক্রিয়া এটি উৎপন্ন হয়। ক্ষার যে সোডিয়াম হাইড্রোক্সাইড তার সঙ্গে জিঙ্ক বিক্রিয়া করে Na2ZnO2 সোডিয়াম জিঙ্কেট, Na2ZnO2 সোডিয়াম জিঙ্কেট এবং হাইড্রোজেন তৈরি হচ্ছে। তাহলে জিঙ্কের সঙ্গে অ্যাসিড এবং ক্ষারের বিক্রিয়ায় হাইড্রোজেন তৈরি হচ্ছে। তাহলে জিঙ্কের সঙ্গে অ্যাসিড ও ক্ষারের বিক্রিয়ায় হাইড্রোজেন তৈরি হচ্ছে এবং এটা ল্যাবরেটরিতে। 2 নম্বর যেটা আছে সেটা হলো বাণিজ্যিকভাবে ডাইহাইড্রোজেনের উৎপাদন। তাহলে ব্যবসার জন্য কিভাবে হাইড্রোজেন তৈরি করা হয়, যে কম খরচে বেশি মুনাফা লাভ করা যায় সেই জন্য। তো প্রচলিত পদ্ধতিগুলির বর্ণনা নিচে দেওয়া হলো। ব্যবসায়িক দিক দিয়ে অনেকগুলো আছে, চারটে পদ্ধতি আছে ব্যবসায়িক দিক দিয়ে বাণিজ্যিকভাবে। প্রথমে যেটা আছে সেটা হলো প্ল্যাটিনাম তড়িৎদ্বার ব্যবহার করে অম্লীকৃত জলের তড়িৎ বিশ্লেষণ দ্বারা হাইড্রোজেন তৈরি করা হয়। যে জলের তড়িৎ বিশ্লেষণ করতে হবে, জলের যদি তড়িৎ বিশ্লেষণ করা হয় এবং যে ক্যাথোড এবং অ্যানোড হিসাবে যেটা, সেখানে যদি প্ল্যাটিনাম তড়িৎদ্বার ব্যবহার করা হয় তাহলে সেখানে ক্যাথোডে হাইড্রোজেন তৈরি হবে, অ্যানোডে অক্সিজেন তৈরি হবে, তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়া। 2 নম্বর নিকেল তড়িৎদ্বার ব্যবহার করে গরম জলীয় বেরিয়াম হাইড্রোক্সাইডের তড়িৎ বিশ্লেষণ করলে অতি বিশুদ্ধ ডাইহাইড্রোজেন পাওয়া যায় 99.95%। এটা একটা ইম্পর্টেন্ট, যে অতি বিশুদ্ধ ডাইহাইড্রোজেন তৈরি করার জন্য কী করা হয়। তো কী হবে, সেখানে বেরিয়াম পারঅক্সাইডের গরম জলীয় দ্রবণ নেবে, বেরিয়াম হাইড্রোক্সাইডের গরম জলীয় দ্রবণ নিয়ে সেখানে নিকেল তড়িৎদ্বার ব্যবহার করতে হবে। বেরিয়াম হাইড্রোক্সাইডের গরম জলীয় দ্রবণ নিয়ে নিকেল তড়িৎদ্বার ব্যবহার করতে হবে, তাহলে সেখান থেকে বিশুদ্ধ হাইড্রোজেন 99.95%-এর থেকে বেশি বিশুদ্ধ হাইড্রোজেন তৈরি হবে। 3 নম্বর ইম্পর্টেন্ট, ব্রাইন দ্রবণের তড়িৎ বিশ্লেষণ দ্বারা সোডিয়াম হাইড্রোক্সাইড এবং ক্লোরিনের উৎপাদনের সময় উপজাত দ্রব্য হিসাবে এটি উৎপন্ন হয়। তড়িৎ বিশ্লেষণের সময় তড়িৎদ্বারের বিক্রিয়াগুলি হলো এখানে, যে ব্রাইন দ্রবণের সময় ব্রাইন দ্রবণের মধ্যে যদি তড়িৎ বিশ্লেষণ করা হয়
সোডিয়াম ক্লোরাইডের জলীয় দ্রবণকে ব্রাইন দ্রবণ বলা হয়। তো তার যদি তড়িৎ বিশ্লেষণ করা হয় তাহলে নিম্নলিখিত বিক্রিয়াগুলি ঘটে। অ্যানোডে এবং ক্যাথোডে আলাদা আলাদাভাবে বিক্রিয়া ঘটে। অ্যানোডে কী হয়? অ্যানোডে যেটা হয় সেটা দেওয়া আছে এখানে, যে ক্লোরিন মাইনাস আছে যেটা, ব্রাইন দ্রবণের মধ্যে কী থাকে? সোডিয়াম ক্লোরাইড থাকে আর কি থাকে? ওয়াটার থাকে। তো সে তার মধ্যে যে ক্লোরিন মাইনাস আছে সে ক্লোরিন মাইনাস ইলেকট্রন ত্যাগ করে দেয় এবং ক্লোরিন তৈরি করে অ্যানোডে। ক্যাথোডে কী হয়? ওয়াটার যেটা আছে সেটা ইলেকট্রন গ্রহণ করে হাইড্রোজেন আর হাইড্রক্স OH মাইনাস তৈরি করে। এবং ক্যাথোড আর অ্যানোডের বিক্রিয়াটা যদি একসঙ্গে করা হয় তাহলে দেখা যাবে যে Na প্লাস, সোডিয়াম ক্লোরাইড ভেঙে Na প্লাস আর Cl মাইনাস তৈরি হয়েছিল, আর এখান থেকে ওয়াটার ছিল, তাহলে এটা পুরোটা হচ্ছে ব্রাইন দ্রবণ উপরেরটা। সেখান থেকে কী হচ্ছে? অ্যানোডে ক্লোরিন, ক্যাথোডে হাইড্রোজেন, Na প্লাসটা কিছু পরিবর্তন হয়নি, সেটা ছিল যেভাবে ছিল সেভাবেই, আর OH মাইনাসটা ক্যাথোডে তৈরি হয়েছিল। পরবর্তীকালে Na প্লাস OH মাইনাস যুক্ত হয়ে সোডিয়াম হাইড্রক্সাইড তৈরি হবে, আর ক্লোরিন মাইনাসটা অ্যানোডে তৈরি হচ্ছে, আর সেই প্রক্রিয়ার মাধ্যমে হাইড্রোজেনটা উপজাত দ্রব্য হিসাবে তৈরি হয়ে যাচ্ছে। তাহলে উপজাত দ্রব্য হিসাবে হাইড্রোজেন তৈরি হয়ে যাচ্ছে ব্রাইন দ্রবণের তড়িৎ বিশ্লেষণের সময়। 4 নম্বর যেটা আছে সেটা অনুঘটকের উপস্থিতিতে উচ্চ উষ্ণতায় জলীয় বাষ্পের সঙ্গে হাইড্রোকার্বন বা কোকের বিক্রিয়ায় হাইড্রোজেন তৈরি হয়। যে এখানে একটা বিক্রিয়াও দেওয়া আছে, যে হাইড্রোকার্বনের সংকেত CnH2n+2, n 1 নিতে পারি তাহলে এটা কত হবে? 4, 2 নিতে পারি তাহলে 6। যে অ্যালকেন যেটা, সেই অ্যালকেনের সঙ্গে যদি ওয়াটারের বিক্রিয়া ঘটানো হয় এবং উচ্চ উষ্ণতায় 1270 কেলভিন তাপমাত্রা, উচ্চ উষ্ণতায় 1270 কেলভিন তাপমাত্রা আর নিকেল অনুঘটকের উপস্থিতিতে, তাহলে সেখান থেকে কার্বন মনোক্সাইড আর হাইড্রোজেন তৈরি হবে। কার্বন মনোক্সাইড প্লাস হাইড্রোজেন তৈরি হচ্ছে। যেমন এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে, অ্যালকেন মিথেন, সেখানে ওয়াটার নেওয়া হয়েছে, তার সঙ্গে 1270 কেলভিন টেম্পারেচার আর নিকেল অনুঘটক, সেখান থেকে কার্বন মনোক্সাইড আর হাইড্রোজেন তৈরি হয়েছে। আর এই কার্বন মনোক্সাইড আর হাইড্রোজেন এই দুটো মিশ্রণকে একত্রে ওয়াটার গ্যাস বলে। কার্বন মনোক্সাইড আর হাইড্রোজেনের যে মিশ্রণ সেটাকে একত্রে ওয়াটার গ্যাস বলে। মিথানলের এবং কিছু সংখ্যক হাইড্রোকার্বনের সংশ্লেষণে কার্বন মনোক্সাইড এবং হাইড্রোজেনের মিশ্রণ ব্যবহৃত হয় বলে এই মিশ্রণকে সংশ্লেষক গ্যাস বা সিন গ্যাসও বলা হয়। তাহলে কার্বন মনোক্সাইড এবং হাইড্রোজেনকে কী হলো? ওয়াটার গ্যাস বলা হয়। তাছাড়া সিন গ্যাসও বলা হয়, কারণ কি এটা মিথানল ও কিছু হাইড্রোকার্বন তৈরি করতে ব্যবহার করা হয়। সিন গ্যাসও বলা হয়। আজকাল ড্রেনের ময়লা, কাঠের মিহি গুঁড়ো, স্ক্র্যাপ কাঠ, সংবাদপত্র ইত্যাদির থেকে সিন গ্যাস তৈরি করা হয়। তাহলে ড্রেনের ময়লা থেকে, কাঠের মিহি গুঁড়ো থেকে, স্ক্র্যাপ কাঠ থেকে, সংবাদপত্র থেকে ইত্যাদি থেকে সিন গ্যাস তৈরি করা হচ্ছে, কার্বন মনোক্সাইড প্লাস হাইড্রোজেন। কোল থেকে সিন গ্যাস তৈরির প্রক্রিয়াকে বলা হয় কোল গ্যাসীভবন। কোল থেকে সিন গ্যাস তৈরি করার পদ্ধতি যেটা বলা হয় তাকে বলে কোল গ্যাসীভবন। কোল মানে কি? কয়লা। এই কার্বন, কোল মানে কার্বন, সেই কার্বনের সঙ্গে কি হচ্ছে? স্টিম বিক্রিয়া করছে। কার্বনের সঙ্গে স্টিম বিক্রিয়া করছে 1270 কেলভিন টেম্পারেচার, এবং সেখান থেকে কার্বন মনোক্সাইড প্লাস হাইড্রোজেন সিন গ্যাস তৈরি হচ্ছে। আয়রন ক্রোমেট অনুঘটকের উপস্থিতিতে স্টিমের সঙ্গে সিন গ্যাসের মিশ্রণে উপস্থিত কার্বন মনোক্সাইডের বিক্রিয়ার দ্বারা ডাইহাইড্রোজেন এর উৎপাদন বৃদ্ধি করা যায়। তাহলে এইভাবে তো হাইড্রোজেন তৈরি হলো, কিন্তু সেটা খুব অল্প পরিমাণে। সিন গ্যাস তৈরি হওয়ার সময় হাইড্রোজেন তৈরি হলো, কিন্তু সেটা খুব অল্প পরিমাণে, খুব অল্প পরিমাণে। তো সেটা পরিমাণটা বৃদ্ধি করার জন্য কী হবে? যে এই যে কার্বন মনোক্সাইডটা আছে, সেই কার্বন মনোক্সাইডটা কী হবে? যে আয়রন ক্রোমেট অনুঘটকের উপস্থিতিতে সেটাকে স্টিমের সঙ্গে যদি বিক্রিয়া ঘটানো হয়, আয়রন ক্রোমেট অনুঘটকের উপস্থিতিতে স্টিমের সঙ্গে বিক্রিয়া ঘটানো হয়, তাহলে সেখান থেকে হাইড্রোজেনটা তৈরি হবে এবং সেই হাইড্রোজেনের পরিমাণটা বেশি হবে, উৎপাদনটা বৃদ্ধি পাবে। অনুঘটক কী নিচ্ছি? আয়রন ক্রোমেট। এবং কি হচ্ছে? যে সিন গ্যাসে যে কার্বন মনোক্সাইড আছে সেটার সঙ্গে স্টিমের বিক্রিয়া ঘটানো হচ্ছে, তার ফলে তৈরি হচ্ছে হাইড্রোজেন, এবং সেটা বেশি পরিমাণে তৈরি হচ্ছে, আর তার সঙ্গে কার্বন ডাইঅক্সাইডও পাওয়া যাচ্ছে। উপরের বিক্রিয়াটিকে ওয়াটার গ্যাস শিফট বিক্রিয়া বলা হয়। এই যে বিক্রিয়াটা দেখা যাচ্ছে এখানে, সেই বিক্রিয়াটিকে ওয়াটার গ্যাস শিফট বিক্রিয়া, এই যে বিক্রিয়াটা সেটা হলো পুরোটা ওয়াটার গ্যাস শিফট বিক্রিয়া। সোডিয়াম আর্সেনাইড ওয়াটার গ্যাস শিফট বিক্রিয়া বলে। সোডিয়াম আর্সেনাইড দ্রবণের সঙ্গে স্ক্রাবিন দ্বারা কার্বন মনোক্সাইডকে অপসারিত করা হয়।
তো কার্বন মনোক্সাইড প্লাস হাইড্রোজেন দুটো তৈরি হয়ে যাচ্ছে। তো তার মধ্যে থেকে হাইড্রোজেন দরকার, কার্বন মনোক্সাইড তো দরকার নেই। তো সেই কার্বন মনোক্সাইডকে দূর করার জন্য কী হবে, যে সোডিয়াম আর্সেনাইড দ্রবণের সঙ্গে স্ক্রাবিং করলে সেখান থেকে কার্বন মনোক্সাইডটা দূর হয়ে যাবে। সোডিয়াম আর্সেনাইড দ্রবণের সঙ্গে স্ক্রাবিং করলে বা ঘষলে সেখান থেকে কার্বন মনোক্সাইড দূর হয়ে যাবে। বর্তমানে পেট্রোকেমিক্যাল থেকে শিল্পে 77% ডাইহাইড্রোজেন তৈরি করা হয়, কোল থেকে 18%, জলের তড়িৎ বিশ্লেষণ থেকে 4% এবং অন্যান্য উৎস থেকে 1% হাইড্রোজেন তৈরি করা হয়। পেট্রোকেমিক্যাল শিল্পে 77%, পেট্রোকেমিক্যাল শিল্প থেকে 77%। হাইড্রোজেন তৈরি করার যে কোথা থেকে কত পার্সেন্ট হচ্ছে, কোল থেকে, এই যে কোল গ্যাসীয় ভবন দেখলাম সেখান থেকে কত 18%। জলের তড়িৎ বিশ্লেষণ যেটা দেখেছিলাম এখানে, জলের তড়িৎ বিশ্লেষণ সেখান থেকে 4%, আর অন্যান্য উৎস থেকে 1% হাইড্রোজেন তৈরি করা হয়। তো এখানে হাইড্রোজেনের প্রস্তুতি দেখানো হলো। রসায়নিক প্রস্তুতি জিঙ্কের সঙ্গে অ্যাসিড এবং ক্ষারের বিক্রিয়ার ফলে উৎপন্ন হবে। আর বাণিজ্যিকভাবে সেখানে প্ল্যাটিনাম তড়িৎদ্বার ব্যবহার করে জলের তড়িৎ বিশ্লেষণ করার মাধ্যমে ক্যাথোডে হাইড্রোজেন, অ্যানোডে অক্সিজেন। নিকেল তড়িৎদ্বার ব্যবহার করে গরম বেরিয়াম হাইড্রোক্সাইড করলে সেখান থেকে বিশুদ্ধ 99.95%-এর বেশি বিশুদ্ধ হাইড্রোজেন পাওয়া যাবে। ব্রাইন দ্রবণের তড়িৎ বিশ্লেষণ করলে সেখান থেকে অ্যানোডে ক্লোরিন আর ক্যাথোডে হাইড্রোজেন তৈরি হবে। আর সোডিয়াম হাইড্রোক্সাইড তৈরির সময় সেটি উপজাত দ্রব্য হিসেবে পাওয়া যাবে। আর অনুঘটকের উপস্থিতিতে হাইড্রোকার্বন থেকে মানে অ্যালকেন থেকে নিকেল অনুঘটকের উপস্থিতি যদি ব্যবহার করি তাহলে সেখান থেকে হাইড্রোজেন পাওয়া যাবে, কিন্তু তার সঙ্গে কার্বন মনোক্সাইডও পাওয়া যায়, কোল গ্যাস যাকে ওয়াটার গ্যাস বলে দুটোকে, বা সিন গ্যাসও বলা হয় যেহেতু মিথানল ও অন্যান্য যৌগ তৈরি করতে ব্যবহৃত হয়। পরবর্তীকালে এই কার্বন মনোক্সাইডটাকে দূরও করা যায় স্ক্রাবিং করার মাধ্যমে সোডিয়াম আর্সেনাইড ব্যবহার করে। আর এখানে যে হাইড্রোজেনটা তৈরি হয় সেটা খুব অল্প পরিমাণে তৈরি হয়, সেটাকে বৃদ্ধি করার জন্য কী হয়, একে যদি কোল গ্যাস থেকে তৈরি করা হচ্ছে সিন গ্যাস, এবং তার পরিমাণটা বৃদ্ধি করার জন্য তাকে যদি স্টিমের মধ্যে চালানো করা হয় এবং আয়রন ক্রোমেট অনুঘটক দেওয়া হয় তাহলে সেখানে হাইড্রোজেনের পরিমাণটা বৃদ্ধি পায়। ওয়াটার গ্যাস শিফট বিক্রিয়া বলে যেটাকে। তাহলে এটা হলো কোল গ্যাসীভবন বিক্রিয়া, কোল গ্যাসীভবন বিক্রিয়া এটা, আর এটা ওয়াটার গ্যাস শিফট বিক্রিয়া। তো এতটাই ছিল আজকের ভিডিওতে। পরবর্তী ভিডিওতে হাইড্রোজেনের ধর্মাবলী, ভৌত ধর্ম, রাসায়নিক ধর্ম ইত্যাদি বিষয়টা পড়ানো হবে। তো ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। ধন্যবাদ তোমাদের সবাইকে ভিডিওটি দেখার জন্য। আর এনসিইআরটি হচ্ছে সমস্ত কিছু। এনসিইআরটি বই যদি তোমাদের ভালো করে আত্মস্থ করা থাকে তো তোমরা যে কোনো কোশ্চেন খুব সহজে অ্যান্সার দিতে পারবে। আর বিশেষ করে কেমিস্ট্রির ক্ষেত্রে যে ইনঅর্গানিক পার্ট আছে সেটা তো পুরোটাই প্রায় এনসিইআরটি থেকে। আর এখন তো শুধু ইনঅর্গানিক না, সমস্ত পার্টই, ইনঅর্গানিক হোক, অর্গানিক হোক, ফিজিক্যাল হোক, সমস্ত পার্টই প্রায় এনসিইআরটি থেকে আসছে। এবং এনসিইআরটি যদি ঠিকভাবে পড়তে পারো তো সেটা অবশ্যই তোমাদের, সে ফিজিক্যাল হোক, অর্গানিক হোক, ইনঅর্গানিক হোক, সেটা যদি এনসিইআরটি পড়া থাকে, টেক্সট বুক ভালো করে আত্মস্থ করা থাকে, তো আশা করা যায় 150+ পেয়ে যাবে। কারণ এখন কোশ্চেন খুবই ইজি হচ্ছে এবং সেটা সমস্ত প্রায় এনসিইআরটির উপর ভিত্তি করে হচ্ছে। আর এনসিইআরটিকে বোঝার জন্য যারা বাংলা মিডিয়ামে পড়াশোনা করে সেই সমস্ত ছাত্রের ক্ষেত্রে বুঝতে অসুবিধা হয়। তো বাংলা এনসিইআরটি তো বের হয়ে গেছে, তো সেই বাংলা এনসিইআরটিটাকে বোঝার জন্য যদি ঠিকভাবে তোমরা ভালো করে ভিডিওটি পড়ো তো তোমাদের দেখবে অনেকগুলি ডাউট আছে যেগুলো আস্তে আস্তে ক্লিয়ার হবে, এবং এই ভিডিওগুলি অবশ্যই তোমাদের কাজে লাগবে। তো তোমরা অবশ্যই ভিডিওগুলিকে দেখো, লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, আর বন্ধুদের মধ্যে শেয়ার করো। ভালো করে পরীক্ষার প্রস্তুতি নাও। তোমাদের সবাইকে ধন্যবাদ।